বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। এ কারণে যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ১৯ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও দেখুন মাহবুব সৈকতের রিপোর্টে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালার ধারাবাহিকতায় অংশ নেন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতারা। বরাবরের মতো যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। আগামীতে জনরায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথাও জানান তিনি। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা, কেমন নেতা আপনি? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার কথাও জানান বিএনপির শীর্ষ এই নেতা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। জনসমর্থন পেতে মানুষের দোরগোড়ায় যেতে নেতাকর্মীদের প্রতিও নির্দেশনা দেন তারেক রহমান। আমাদের আজকের এই কর্মশালায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যে কোনো মূল্যে আমরা জনগণের স্বার্থে থাকব, যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই ৩১ দফা পৌঁছে দিব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রে ফিরে যেতে অনেক বাধা বিপত্তি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরু ইতিবাচক, তবে জাতির সামনে ভোটের দিনক্ষণ প্রকাশ করতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ ভোট দিতে প্রস্তুত। কারা গণতন্ত্র চায় এবং কারা চায় না সেটা দেশের জনগণকে ঠিক করতে দেয়া হোক। কারা গণতন্ত্র চায় আর গণতন্ত্র চায় না, কারা কারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার চায়, কারা চায় না, এই বিষয়গুলো জনগণকে সিদ্ধান্ত নিতে দেই আমরা। জনগণ তো বোকা না, বাংলাদেশের মানুষ, তারা তো সব কিছু ফলো করতেছে, খেয়াল করতেছে, তাই না? অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নিশ্চয়ই এখনও প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। অন্যদিকে উত্তরের ৩ জেলায় তৃণমূল নেতাদের নিয়ে কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রে যে আমরা ফিরে যাব, তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে, কিন্তু একটা ব্যাপার সত্য উপস্থাপিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিগত সময়ে যারাই ক্ষমতায় এসেছেন তারাই সমাজে জঞ্জাল সৃষ্টি করেছেন। এসব জঞ্জাল সংস্কার করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে নিরাপত্তা ও মর্যাদার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতার 54 বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না, গড়তেও পারলাম না।
তার ব্যর্থতা জনগণের নয়, এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলসমূহের, যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন। তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন, তারা জনগণকে ভালোবাসতে পারেননি। এই জন্য জনগণের ইজ্জত, সম্পদ এবং জীবন কোনোটাই তাদের কাছে নিরাপদ ছিল না। সর্বশেষ ভয়াবহ ফ্যাসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে। তারা শেষ পর্যন্ত মানুষ খুন করে করেই বিদায় নিয়েছেন। আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা রয়েছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। সকালে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। এ সময় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সোনাল রাইডি। বৈঠকে তিনি আগামী নির্বাচন বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৈঠক শেষে হাই কমিশনার জানান, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশা করে অস্ট্রেলিয়া। As it moves towards open, free and fair elections, Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your efforts. Thank you very much. প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। নেক্সট পার্লামেন্টারি ইলেকশনের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা নিয়েছি এবং প্রস্তুতি আমরা স্যাটিসফাইড কিনা, প্রস্তুতি যেটা নিয়েছি সেটা আমরা জানতে চেয়েছেন। আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কী কী রিফর্মস আমরা করার চেষ্টা করছি। আমরা ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন, সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা এশিওর করেছেন যে আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, they are ready to support us. সিইসি বলেন, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন, তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি। থ্যাংক ইউ। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য হল সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ করা হবে। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আরও বলেন, 53 বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে কারণেই সকলেরই লক্ষ্য, রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখনকার মানব সভ্যতা আত্মবিধ্বংসী। এ প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ সভ্যতা বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, একসময় যা মানবজাতিকে বিনাশ করবে। বৃহস্পতিবার দোহায় কাতার বিশ্ববিদ্যালয় 3-0 তত্ত্বের ওপর দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানির সঙ্গে বৈঠক করেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। Social business principles across the দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে 3-0 একটি বিশ্ব নির্মাণ, 0 নেট কার্বন নির্গমন, 0 সম্পদ মজুত এবং 0 বেকারত্ব শীর্ষক অধিবেশনে 3-0 তত্ত্বের উপর কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। all I'm doing, you have the power to change the world. এ সময় তিনি বলেন, বর্তমান মানব সভ্যতা আত্মবিধ্বংসী। এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই সভ্যতা বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, যা একসময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। They say the environment is going into the direction that will destroy this whole planet. And in the process we'll be destroyed. Because we created a civilization.
civilization based on waste creation, if I can make it a simple statement. Every day we are creating waste. ডক্টর ইউনুস বলেন 3-0 মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। World of 3 zeros. That's an imagination, the fiction. But if it touches you, oh, that makes sense to me. It will happen. So don't ignore it. If you don't like it, it's okay. If you don't like that world of 3 zeros, you make a world of 100 zeros, your world of no zeros, whatever you want. But imagine it. Don't just say, this is rubbish. Okay, it's rubbish. But create your imagination. What kind of world you want. তরুণদের স্বপ্নবাজ হওয়ার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মকে সায়েন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান। তিনি বলেন, দারিদ্রতা দরিদ্ররা তৈরি করে না, এটি তৈরি করে সিস্টেম। Poverty is not created by the poor people. System that we developed in the world creates it every day. And we are teaching you how to do it. Strengthen that system. That's the problem. We are not creating the counter system, how to not to create poverty. People will tell you, be practical, be those. Yes, of course you be practical, but at the same time, be a dreamer. Dream is the key of the human beings. বক্তব্য শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সাইদুর রহমান আবির, মাই টিভি। কাতারে প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতারে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এ সময় প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা ও আগ্রহের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স্ক জাতীয় হবে, এটা প্রাইভেট সেক্টর কিয়স্ক আমরা তৈরি করে দেব, সাহায্য করবো কিয়স্কগুলো তৈরি করার জন্য, এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিয়স্কে তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো সরকারের পক্ষ থেকে। এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র। আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য, ভিসা পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 4 দিনের কাতার সফরের শেষ দিনে আজ বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করেছেন। দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া বৈঠকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ এ তথ্য জানিয়েছেন। কাতারের যে প্রাইম মিনিস্টারের সাথে ওনার একটা কলন হয়েছে, ওইখানে উনি ওনাকে রিসিভ করেছেন এবং এইখানেও আমি বলবো যে খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। সেখানে মূল ছিল যে কাতারের লিডারশিপ, কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্ট অন আওয়ার আপনাকে লিডারশিপের আমরা উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন। দীর্ঘ 2 মাসের আন্দোলন ও 58 ঘণ্টার আমরণ অনশনের পর জয় পেয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য অব্যাহতির ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে হয়েছে আনন্দ মিছিল। সবকিছু ঠিক থাকলে আগামী 4 মে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। অবশেষে বুধবার মাঝরাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সব আন্দোলনের সমাপ্তি আর স্বস্তি নিয়ে হলেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের
24 এপ্রিল দেশের পোশাক শিল্পে এক শোকাবহ দিন। এদিনে সাভারের রানা প্লাজা ধসে 1136 জন শ্রমিকের করুণ মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন 2000-এর বেশি। ধীরে ধীরে 12 বছর পার করল মর্মান্তিক এ দুর্ঘটনা। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি মামলা, শেষ হয়নি বিচার কাজ। দিনটি ঘিরে নানান শ্রমিক সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজায় থাকা পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো ওই দিন সকাল 8টায় হাজির হন নিজ নিজ কর্মস্থলে। উৎপাদনও শুরু করেন নির্ধারিত সময়ে। হঠাৎ 9:30টার দিকে বিকট শব্দ, আশেপাশে উঠতে থাকে ধুলোবালি, ধসে পড়ে রানা প্লাজা ভবন। শুরু হয় আহত শ্রমিকদের হাজারি। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র্যাব, পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান। রানা প্লাজার প্রথম তলায় ছিল বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় ছিল দোকান আর ব্যাংক, তৃতীয় তলায় নিউ ওয়েব বটমস লিমিটেড, চতুর্থ ও পঞ্চম তলায় নিউ ওয়েব স্টাইল লিমিটেড, ফ্যান্টম ট্যাগ লিমিটেড, ষষ্ঠ ও সপ্তম তলায় ইথারনেট লিমিটেড গার্মেন্টস। রানা প্লাজা থেকে 1136 জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয় আর 2438 শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন, অনেকে আবার মানসিক রোগীও হয়ে পড়েছেন। দীর্ঘ 12 বছরেও নিষ্পত্তি হয়নি এ বিষয়ে দায়েরকৃত মামলা, শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া সাক্ষ্যের 5 ভাগের 1 ভাগও শেষ হয়নি। মামলায় 594 জন সাক্ষীর মধ্যে 83 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 84 জনের সাক্ষ্য গ্রহণ বর্তমানে চলমান। 28 এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণে আদালতের নতুন দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে একই ঘটনায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলা স্থগিত থাকায় অভিযোগ গঠনে 8 বছরও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে খুঁজছে র্যাব। সিসি ক্যামেরায় হত্যার সময় ও আগে পরে তাদের দেখা গেছে। তাদের 2 ছাত্রীকে হাজির করতে বলেছেন আদালত। বৃহস্পতিবার উত্তরা র্যাব 1 এর কার্যালয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম। তিনি বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে র্যাব। তার মাধ্যমে আমরা আশা করি এই অনাগত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটার মূল রহস্য উদ্ঘাটনে সম্ভব হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় পাওয়ার পর গেজেটের ব্যাপারে জানতে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ব্রিফিংয়ে ইশরাক হোসেন জানান, গত 15 এপ্রিল রায়ের কপি পেয়েছে নির্বাচন কমিশন। কপি পাওয়ার পর 10 কার্যদিবসের মধ্যে গেজেটের প্রকাশের বাধ্যবাধকতা আছে। সেই হিসেবে আগামী মঙ্গলবার এর সময় শেষ হবে। ইশরাক আরও জানান, গেজেট প্রকাশের পর তিনি আইনজীবী প্যানেল নিয়ে বিস্তারিত জানাবেন। ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। এমনকি কোর্টের যারা এইটার দায়িত্বে ছিল এই ট্রাইব্যুনালের, তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু 2025 সালে হজ গমনেচ্ছুদের নিয়ে হজ গাইড কর্মশালা এবং দোয়া অনুষ্ঠান করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও অনেকে। এ সময় কর্মশালায় আগত হাজারো হজ গমনেচ্ছুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত নেতারা এবং হজে করণীয় বর্জনীয় বিষয়গুলো সহজভাবে সবার সামনে তুলে ধরেন। আসলে হজে যাওয়ার যে একটা আবেগ, মানে হজের হুকুম আহকাম মানার ব্যাপারে যে একটা বিরাট আগ্রহ, এইটা আপনারা যখন যাবেন দেখবেন আপনাদের মধ্যেও তৈরি হয়ে যাবে। এর দ্বারা ইসলামী অনুশাসন মেনে চলার একটা আবেগ মানুষের মধ্যে তৈরি হয়ে যায়।
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল ইসলাম নামে যশোরের এক যুবক নিহত হয়েছেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআছড়া ইউনিয়নের ট্যাংরা গ্রামের বাসিন্দা ছিলেন। আসাদুলের পিতা হাতেম আলী সর্দার জানান, আসাদুল 8 বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন। সেখানে কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মালয়েশিয়ায় সুবাংজয়া শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গিয়ে ক্রেনের খিল খুলে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলের মরদেহ দেশে ফেরত আনতে রুবেলের বাবা সরকারের সহায়তা কামনা করেছেন। কুয়েত প্রবাসী কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বাংলাদেশ প্রেস ক্লাবে কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.হ. জুবেদের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক নেতারা বলেন, কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা ও অনন্য অবদান রয়েছে প্রয়াত কবি, সাহিত্যিক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের। সেই সাথে তারা প্রয়াত সহকর্মীদের স্মরণ করার মধ্য দিয়ে নিজেদেরকে স্মরণীয় করতে চান, যাতে পরবর্তী প্রজন্ম আরও ভালোভাবে এই প্রজন্মের প্রয়াতদের স্মরণ করে। সভায় কুয়েত বাংলাদেশের বিভিন্ন জাতীয় মিডিয়ার সংবাদকর্মী, প্রবাসী, লেখক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিশেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের 54তম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানামার দ্য ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী ডক্টর শাইখা মুনিরা খালিফা আল খালিফা। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সঙ্গীত। এরপর প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র, আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে কাটা হয় কেক। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার এনডিসি বরণ করেন সকল অতিথিকে। অনুষ্ঠান শেষ হয় রাষ্ট্রদূতের ধন্যবাদ জ্ঞাপন এবং অতিথিদের জন্য আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1432 এবং বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিকের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা নববর্ষ বরণের আয়োজনে অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের জন্য করা হয়েছিল বিভিন্ন ধরনের স্টল। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রঙে সেজে উঠেছিল স্টলগুলো। উৎসবে আগত অতিথিরা বিভিন্ন ধরনের মুখরোচক পিঠাপুলি ও দেশীয় আসবাবপত্রের সমাহার দেখে মুগ্ধ হন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী এবং স্কুলের শিক্ষার্থীরা প্রাণবন্ত নাচ ও গান পরিবেশন করেন। সকাল থেকেই মেলায় মানুষের পদচারণা শুরু হয় এবং সময়ের সাথে সাথে তা এক আনন্দমুখর জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তা সহ বিভিন্ন বন্ধুপ্রতিম 12টি দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশিও অংশ নেন। অনেকেই তাদের পরিবার পরিজন নিয়েও উৎসবে সামিল হয়েছিলেন। দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। নতুন পরিবর্তনশীল সমাজে, আমাদের নতুন বৈষম্যহীন সমাজে আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন। আমি আশা করি আপনারা সকলে এনজয় করছেন। ইলিয়াস কমল, মাই টিভি।